ভাব তরঙ্গ লেখনীতে বেলা শেখ পর্ব সংখ্যা ১৩। কাল মাঠে নামাবে না, রিজন কি? অর্ণব বন্ধু মোহনের দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, রিজন দেখালো না, বলল আপাতত রেস্ট নাও। আশ্চর্য। অর্ণব কাঁধ উঁচিয়ে বন্ধুর পাশে বসলো, মোহন তার কাঁধে হাত রাখলো, সান্ত্বনার সুরে বলল, মন খারাপ করিস না ভাই। মন খারাপ না, অর্ণব অস্বীকার করল। মোহন পিঠ চাপড়ে বলল, আয়নায় নিজেকে দেখ গিয়ে, পেঁচার কোনো অংশে কম লাগছে না। অর্ণব হাসল ক্ষণ, পিঠ এলিয়ে বিছানায় শুয়ে পড়ল। তখনই ইন্টারকম থেকে কল আসে। মোহন রিসিভ করে কথা বলল, হে বাড়ি, আমার ক্রাশ আসবে বলিসনি তো? মোহন হঠাৎ আনন্দের সাথে বলল। অর্ণব ভ্রু কুঁচকে বলল, তোর ক্রাশ বলতে? পাতাবাহার ছাড়া আবার কে? হোয়াট? অর্ণব তড়িৎ গতিতে উঠে বসল, বিস্ফোরক দৃষ্টিতে বন্ধুর পানে তাকালো। মোহনের কি হলো? সে শর্টসের উপরই জিন্স পরে নেয়, হুডি চড়াতে চড়াতে বলল, মাই ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ পাতাবাহার এসেছে বাড়ি। আজ তো পটিয়ে ছাড়বো, কাবাব মে হাড্ডি খেত তোর বুড়ো বাপটাও আসেনি। আমার তো ঈদ ঈদ লাগছে, লা 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 লা। পারফিউম মাখে আর গুনগুনিয়ে চলে মোহন। অর্ণব প্রথমবার রাগলো না। আম্মু এসেছে দিক বিদিক ভুলে হোটেল রুম থেকে ছুটে যায়। মোহন দরজার দিকে চেঁচিয়ে বন্ধুকে পিছু ডাকে। অর্ণব পিছু চাইলে সে হেসে বলল, বাড়ি নিচে তো দেখ, শর্টস পরেই দৌড় দিচ্ছিস, লজ্জা থাকা উচিত। অর্ণব ফিরে এসে কোনো রকমের ট্রাউজার কোমরে অবধি তুলে আবারও ছোট লাগায়। মোহন মুখে কিছু একটা লাগাতে লাগাতে বলল, আবে ইয়ার, এত তাড়ার কি আছে, তুই বুঝবি না। অর্ণব বন্ধুকে ফেলে তস্ত পায়ে ছুটে চলে। মোহনও পিছু পিছু আসে। লিফট থেকে নেমে ওয়েটিং জোনের দিকে এগোয় দুই বন্ধু। মোহন দূর থেকে উকিঝুঁকি দেয়, কোথায় পাতাবাহার? তার চাঁদবর্ণ মুখ দেখার জন্য আমি ছটফট ছটফট করছি। অর্ণব বন্ধুর পেটে কুনুই মেরে শাসিয়ে বলল, জিন্দা থাকতে চাইলে কিপ ইউর মুখ শাট। মোহন দাঁত কেলালো। যার তরুণ বুঝাই গেল তার মুখ শাট হওয়ার প্রশ্নই আসে না। অর্ণব মাথায় চাটা মেরে সামনে হাঁটে। হঠাৎই থেমে যায় সে। মোহন পিছু ফিরে এসে বলল, কি হলো বাড়ি? আম্মু আসেনি। অর্ণবের গলা অন্যরকম শোনালো। মোহন বাহু ঝাঁকিয়ে বলল, ইন্টারকম থেকে ফোন করে বলল যে একটা মহিলা এসেছে, তোর মা বলে পরিচয় দিল, তোর সঙ্গে দেখা করতে চায়। শি ইজ নট মাই আম্মু, ওনাদের ভুল হয়েছে হয়তোবা। মোহন ভ্রু কুঁচকালো, বুক চিরে হাহাকার বেরিয়ে আসলো। পাতাবাহার। সে বন্ধুর বাহু টেনে যেতে যেতে বলল, চল গিয়ে দেখি কে আসছে। নো নিড বাড়ি, পাতাবাহারও হতে পারে, এখান থেকে তো ক্লিয়ারলি দেখাও যাচ্ছে না। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর আমার আম্মুকে ওই সম্বোধন করা বন্ধ কর, নয়তো তোর মুখের নকশা বদলে দিব। এটা মজা না, সিরিয়াস হুমকি। অর্ণব হুট করেই রেগে উঠল, তারপর হনহনিয়ে উল্টো পথে হাঁটা দিল। পিছু ডাকলেও সাড়া দিল না। মোহন কি মনে করে রিসিপশনে আসে। রিসিপশনে বসা সুন্দরী মেয়েটিকে দেখে মিষ্টি করে হাসল। রুম নম্বর ৩০৪-এ ফোন করে বলা হয়েছে অর্ণব সরকারের মা এসেছেন। কোথায় উনি? মেয়েটি ওয়েটিং জোনের দিকে ইশারা করে বলল, ওখানে বসেছেন, ওই যে বাচ্চা মেয়েটার সাথে বসেছেন উনি। মোহন তাদের দিকে ফিরল, বলল, আর ইউ শিওর উনি অর্ণব সরকারের কথা বলেছেন? অর্ণবের মাকে চিনি আমি, ইনি সে নন। মেয়েটির কপালে ভাঁজ পড়ল। উনি তো অর্ণব সরকারের কথাই বলল। আমি ভুল শুনিনি, বর্ষা চৌধুরী ওনার নাম। আর ওই বাচ্চাটা অর্ণবের বোন। মোহন কথা না বাড়িয়ে ওয়েটিং জোনের দিকে এগিয়ে গেল। বর্ষা চৌধুরীর সঙ্গে বসা পিচ্চি মেয়েটার সঙ্গে চোখাচোখি হয়। সে হাসলেও পিচ্চি মেয়েটা মুখ পাকালো। দু হাতে মুখ ঢেকে নিচু হয়ে বসে অর্ণব। হালকা পাতলা দেহখানি কাঁপছে। কাঁদছে কি? হাতের তালুতে গাল ডলে হা করে শ্বাস নিল। কাঁদছে কি? হাতের তালুতে চোখ ডলে হা করে শ্বাস নিল। চোখ দুটো ভেজা। ওই মহিলা চায়টা কি? যখন অর্ণব চাইতো সে আসুক, তার জন্য সহানুভূতি দেখাক, বুকে টেনে আদর করুক, তখন তো সে আসতো না। এখন অর্ণব জীবনে তার আগমন চাইছে না। খুব অসহ্য লাগছে তাকে, কিন্তু সে আসছে। সে চাইছেটা কি? এত বছর পর হঠাৎ ফেলে যাওয়া সন্তানের প্রতি এত দরদ উতলে উঠছে কেন? উঠুক, সে যাবে না, প্রশ্নই আসে না। তবে তার কোমল মন কোথাও এক টুকরো স্পৃহা জাগায় তার মুখোমুখি দাঁড়াতে। কেন সে সাভার থেকে মিরপুর ছুটে এসেছে তাকে দেখার জন্য কি?
ও গড, আই জাস্ট হেট মাই সেলফ। বিড়বিড় করে অরুণাব ফোন খুঁজে বেড়ায়, খুঁজতে কষ্ট হয় না, বেডেই ছিল। সে ফুল হাতার জার্সিটা টেনে গাল মুছে হা করে শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে। আম্মু দিয়ে সেভকৃত নাম্বারে কল লাগায়, রিং হয় তবে রিসিভ হয় না। এক সময় কেটে যায়। অরুণাব মুহূর্তের জন্য আবার কল লাগায়, এবার ফোন বন্ধ বলছে। অরুণাবের গলা ধরে আসে, মুহূর্তেই আনিকার নম্বরে কল লাগালো। রিসিভ হতেই মেয়েলি রিনরিনে সুর ভেসে আসে। আরে আরে, সূর্য আজ কোন দিকে উঠল? স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট আমাকে কল করলো। আমার তো কপাল খুলে গেল, কি সৌভাগ্য আমার। মিষ্টি সুরে স্পষ্ট ভর্ৎসনা। অরুণাব তর্কে না জড়িয়ে বলল, কোথায় তুই? তৈমুরের সঙ্গে কফি খেতে এসেছি। অরুণাব নাকের পাটা ফুলিয়ে দাঁত কটমট করে বলল, ওই কৈতরের বাচ্চার যদি বিন্দুমাত্র লজ্জাশরম থাকে, ও তোর নাম মুখে অবধি নেবে না। আনিকা খিলখিলিয়ে হেসে উঠল। অরুণাব তপ্ত শ্বাস ফেলে বলল, তুই কি বাড়িতে? না, রমনায় এসেছি ফ্রেন্ডদের সাথে। ফ্রেন্ডস বলতে? ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না আনিকার। দুষ্টু হেসে বলল, ঈশান, রকি আর আরফিন। ফর গড সেক, তোকে হাতের কাছে পেলে কিমা বানাবো শয়তান। অরুণাবের রগে রগে হিংসারা কুটকুট করে। তাকে রাগাতে পেরে আনিকা মুচকি হাসলো। একদম টিপিক্যাল বয়ফ্রেন্ডদের মতো বিহেভ করবি না। দে আর মাই ফ্রেন্ডস। নিকুচি করেছে তোর ফ্রেন্ডদের ল্যাঙ্গুয়েজ। আনিকা কান চুলকে সাবধান করে। অরুণাব চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে বলল, কাল মেস দেখতে নীলাশা আসবে বলল। আনিকা সমস্ত হাসি গায়েব। সে রাগত স্বরে বলল, সস্তা ট্রিক্স আমার উপর অ্যাপ্লাই করবি না। আরে সত্যি আসছে, একটু আগেই ফোন করে জানালো। তাকে কোলে নিয়ে বসে থাকিস, যত সব ফালতু। তুই ছাপড়ি, ওই নীলাশা আরেক ছাপড়ি। মেড ফর ইচ আদার। দুজনে পদ্মায় ডুবে মর, তোর সাথে ব্রেকআপ। আরে রাখছিস কেন ভাই, মজা। হ্যালো হ্যালো। অর্ণবের ফোন নামিয়ে দেখে কেটে দিয়েছে। সে ফোঁস করে শ্বাস ফেলে আবারও কল লাগায়, এবারও কেটে দেয়। পরের বার আর কল ঢুকলো না। সে এখন তার ব্লক লিস্টে জায়গা করে নিয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা সব চেক করে হতাশ হলো অরুণাব। নিজেই নিজেকে সান্ত্বনা দিল, বাদ দে ভাই অরুণাব, মেয়ে মানুষ। সে ডায়াল লিস্টে ঘুরে আব্বু কলেজা দিয়ে সেভ করা নাম্বারে কল লাগালো। আব্বু, আসসালামু আলাইকুম। অরুণ সরকার তবদা খেয়ে যায়। মিটিং রুমে বায়ার্সদের সামনে ক্ষণিকের জন্য বলার ভাষা হারিয়ে ফেলে। একটু পর স্তম্ভিত সুরে বলল, জি, কে বলছেন? আব্বু, সিরিয়াসলি? অরুণাব্য হতাশা হয়ে বলল। অরুণ সরকার এক্সকিউজ মি বলে মিটিং রুম থেকে বেরিয়ে আসে। এক হাতে ব্লেজারের বোতাম খুলতে খুলতে কেবিনের দিকে অগ্রসর হয়। কৌতুকপূর্ণ স্বরে বলে, কৃপাপূর্বক ফোনটা তার মালিকের কাছে হস্তান্তর করুন। বয়স হয়েছে আমার, চিন্তায় হার্ট অ্যাটাক না করে ফেলি। অরুণাব বিষাদের মাঝেও হাসলো বাবার কথায়। অরুণ কেবিনে এসে ব্লেজার গা থেকে আলগা করলো, সোফায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে বলল, চুপ করে আছেন যে, আমার 420 ছেলের কাছে দিন। আমি কি ফোন কাটবো? অরুণ হাসলো। ফোন করে সালাম কালাম দিচ্ছ, হঠাৎ এমন ভালো মানুষই হজম করা মুশকিল হয়ে যায় তো। কল কেটে যায়। অরুণ সরকার কপালে চির ভাঁজ ফেলে আবারও কল লাগায়। রিসিভ হতেই প্রশ্ন করলো, কি সমস্যা? কিছু না, তুমি কি বাড়িতে থাকলে ফোনটা আম্মুর কাছে দাও, আম্মুর ফোন বন্ধ বলছে। অরুণ সরকার ঘাড় ডলে বলল, আমি তো অফিসে আছি, আর তোমার আম্মুর ফোন বন্ধ কেন থাকবে? বন্ধ না, ইচ্ছাকৃত বন্ধ রাখা হয়েছে। আম্মু যে তার সঙ্গে কথা বলছে না। সে বলল, বাড়ি ফিরলে একটু আমায় আম্মুর সাথে কথা বলিয়ে দিও। অরুণের খটকা লাগলো, তবে সে পাল্টা প্রশ্ন করল না। অরুণাব আবারও বলল, তুমি কি ব্যস্ত আব্বু? না, তুমি বলো, আমি শুনছি। কালকের ম্যাচে থাকছো তুমি? এখনও সিদ্ধান্ত হয়নি। অরুণাব অকপটে মিথ্যা কথা বলল। মন খারাপ কেন তোমার? অরুণের কেন যেন মনে হলো ছেলের মন খারাপ। মন খারাপ না, ব্যাস বাড়ির কথা মনে পড়ছে। দূরে তো না, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, ঘুরে যাও। আচ্ছা দেখি, গেলে ফোন করব। ওলাফ অফিসে আছে, কথা বলবে? না থাক, কথা বললে আরও মন খারাপ করবে। ফোন রাখছি। অরুণাবের মনে হলো সে আরেকটু কথা বললে নিজেকে ধরে রাখতে পারবে না। আচ্ছা, আমি কি দেখা করে আসব? তার প্রয়োজন নেই, আমি ফোন রাখছি। অরুণ কিছু বলতে চাইছিল, কিন্তু অরুণাব শুনল না। সে মুখের ওপর ফোন কেটে দিল। চোখে জমা নোনা জল উপচে পড়ার সময়টুকু পায় না।
সেই প্রশ্ন এসে দগ্ধ করে যায়, যা সে ভুলক্রমেও শুনতে চায় না। পাতাবাহার তোর আসল মা নয়, সৎ মা। বন্ধুর বিষ বাক্যে কড়া দৃষ্টি ফেলে অরুণাভ বলল, না, উনি আমার মা। কিন্তু ওই মহিলা বর্ষা চৌধুরী নাম, সে বলল উনি তোর জন্মদাত্রী। সেপারেশনের পর আঙ্কেল পাতাবাহারকে বিয়ে করেছে, যদিও আমার বিশ্বাস হচ্ছে না, আবার হচ্ছেও। বাড়ি ক্লিয়ার করতো। মোহন বন্ধুর পাশে বসলো। অরুণাভ অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে কাটকাট স্বরে টেনে টেনে বলল, সে মিথ্যা বলেছে, যার তার কথা বিশ্বাস করতে নেই। বাট আমি তোর বন্ধু, তোর আমাকে বিশ্বাস করা উচিত নাকি ওই অচেনা ঠক মহিলাকে? তোকে। কিন্তু তাহলে কিন্তু সাইডে রাখ, আমি গোসলে যাচ্ছি। অরুণাভ উঠে দাঁড়ালো। মোহন অবাক হয়ে বলল, এই ঠান্ডায় গোসল? হট শাওয়ার নেব। ওহ আচ্ছা, ক্যান আই জয়েন? অরুণাভ তেড়ে ফুঁড়ে আসে। মোহন বিছানায় উঠে পাশ বালিশকে ঢাল বানিয়ে হাসে। অরুণাভ থু বলে ওয়াশরুমে চলে যায়। মোহন হাসিতে বিছানায় কয়েক দফা গড়াগড়ি খায়। তারপর পাতাবাহারের কথা স্মরণে আসতে তার মুখটা দুঃখী দুঃখী বানায়। অরুণ সরকার ফোন রাখতেই সুজন কেবিনে ঢুকলো। সে জানতে চাইল প্রহর কোথায়। সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, বস, অফিসের এমন কোনো ব্যক্তি নেই যাকে ছোট সরকার নাস্তানাবুদ করেননি। কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন তার, তাও লাগাতার। উত্তর করার সাথেই পরবর্তী প্রশ্ন হাজির। ফারুক আহমেদের মোটা পেটে আঙুল ডুবিয়ে বলে, আঙ্কেল, তুমি কি প্রেগনেন্ট? তোমার পেটে কয়টা বাবু আছে? বেচারা ফারুক ভাই লজ্জায় কেঁদে দিচ্ছিল। একদণ্ড তার মুখ স্থির থাকে না। ভোর কিন্তু সুইট বয় ছিল, কোলে কোলে থাকতো সবার। অরুণ গলা খাকারি দিয়ে বলল, হি ইজ অলসো সুইট, যাও ডেকে নিয়ে আসো। সুজন তাকে ডাকতে চায়। প্রহর সরকারকে কেবিন অবধি আনতে সুজনের 10 মিনিট সময় লাগে। সে আজ বাবার মতো সেজেছে, একই স্যুট বুট, পার্থক্য শুধু চুলে। অরুণ সরকারের চুল জেল দিয়ে সেট করা হলেও প্রহরের সিল্কি চুল কপালে আছড়ে পড়ছে। আঙ্কেল, তোমার কি হাগু চেপেছে? সুজনের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সে বলল, না তো। তাহলে মুখ এমন বানিয়ে রেখেছো কেন? সুজন মুখে হাত দিয়ে বলল, কেমন মুখ বানিয়েছি? কমোডে বসে থাকি, কিন্তু আমাদের হাগু বের হয় না। তখন আমি যেমন মুখ বানাই ঠিক তেমন মুখ বানিয়েছো। তুমি না বেশি বেশি সবজি খাবে, বুঝলে? তাহলে হাগু জলদি জলদি বের হবে, কোনো কষ্টই হবে না। প্রহর বড়দের মতো আঙুল নাড়িয়ে উপদেশ দিচ্ছে। তার মাম্মাম বলেছে সবজি খেলে হাগু করতে কষ্ট হয় না। ওদিকে সুজনের মুখটা ভোঁতা হয়ে গেছে। তার ইচ্ছে করছে কানে হাত চেপে ধরে আ করে চিৎকার করতে। সে কেবিনের দরজা খুলে প্রহরকে কেবিনে যেতে ইশারা করে। প্রহর প্রবেশ করলে সে দরজা টেনে বন্ধ করে দিল। নিজে ঢুকলো না। তার আর এক ফোঁটাও এনার্জি নেই এই বকর বকর শোনার। অরুণ সরকার ছেলেকে দেখেই বাহু মেলে দিল। প্রহর দৌড়ে এসে বাবার বাহুতে নিজেকে সঁপে দেয়। বাবার আদরের প্রকোপ কমে আসতেই ভাবুক স্বরে বাবাকে প্রশ্ন করল, পাপা, মাম্মাম কি বিউটিফুল না? অরুণ সরকার নিম্ন ওষ্ঠধর কামড়ে ছেলের দিকে তাকায়। আবার কি বলবে? সে ছেলেকে বুকের উপর তুলে কপালে ঠোঁট চেপে ধরে বলল, তোমার মাম্মাম টু মাচ বিউটিফুল। তাহলে অফিসে মাম্মামের বিউটিফুল ছবি না লাগিয়ে ওই আন্টিদের ছবি কেন লাগিয়েছো? এটা তো ঠিক না, তাই না? প্রহর গাল ফোলালো। তার চোখে মাম্মামের যে সুন্দর আর কেউ নেই। সে বাবার চোখে চেয়ে রেখে বলল, পাপা, তুমি আন্টিদের ছবি সরিয়ে মাম্মামের ছবি লাগিয়ে দাও। অরুণ সরকার শব্দ করে হেসে উঠল। বলল, আমার এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, বুঝলে? এই আন্টিদের ছবির কাছে তোমার মামামের ছবি লাগালে সবাই তোমার মামামকে দেখবে, বদনজর দিবে। তখন তোমার মামামের মুখে অনেক পিম্পল হবে। ইউর মামাম হেড পিম্পল। অরুণ ভেবেচিন্তে জবাব দিল। আশা করলো ছেলের জবান বন্ধ হবে। কিন্তু প্রহর তো প্রহরই। সে মুহূর্তের মধ্যেই তার পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হলো, তাহলে তো ওই আন্টিদের ছবি লাগানো ঠিক হয়নি। ওনাদের মুখেও নিশ্চয় অনেক পিম্পল হয়েছে। আহ, কি সুন্দর যুক্তি। অরুণ কতক্ষণ ভাষাহীন হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রহর চোখ পিটপিট করলে সে দু গাল চেপে সারা মুখে ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো। ছোট সরকার, এত পাকা পাকা কথা কার কাছ থেকে শিখলেন আপনি? কথা কি ফল? না তো। তাহলে কথা কিভাবে পাকে? অরুণ ছেলের ফোলা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আদর করে বলল,
আমার জান, আমার তোতা পাখি, আমার অবেলার প্রহর, আপনার প্রশ্ন শুনে আমি জবাব খুঁজে পাই না। কোথায় পান এমন অদ্ভুত প্রশ্ন? হুম? আমার কি ডানা আছে? প্রহর দুহাত মেলে ডানার মতো দেখায়। না তো, অরুণ আগ্রহের সাথে বলল। আমার কি তোতার মতো লাল লাল ঠোঁট আছে? বলেই প্রহর বাবার গালে ঠোকর দেয়। অরুণ এবারও নাবোধক জবাব দিল। প্রহর চোখ ছোট ছোট করে বলল, আমি কি লাল লাল মরিচ খাই? না, আপনার ডানা, লাল লাল ঠোঁট না থাকলেও আপনি আমার তোতা পাখি, বুঝলেন ছোট সরকার? প্রহর চোখ পিটপিট করে দাঁত দেখিয়ে হাসল। তার খরগোশের মতো দাঁত দুটো বড্ড আদুরে লাগে। অরুণ নাকে নাক ছুঁয়ে বলল, আমার জান, আপনি না আসলে আমার কি হতো? কি হতো? আপনার পাপা হয়তো আরও কয়েক বছর আগেই দুনিয়ার মোহ ত্যাগ করে চলে যেত। আপনার উছিলায় হয়তো আল্লাহ আমার আয়ু বাড়িয়ে দিয়েছে, সাথে অনেক বেশি সুখ। প্রহর চোখ পিটপিট করে তাকালো, কাঁদো কাঁদো সরে বলল, পাপা, পচা কথা বললে আমি আপুনিকে বলে দিব। একদম না, আমি পচা কথা বলবো না। অরুণ ভীতমুখ বানিয়ে বলল। প্রহর তাতেই হেসে একাকার। তার হাসিতে পাতাবাহারের জলখানি পাওয়া যায়। পাতাবাহারও এমন শরীর দুলিয়ে হাসে। হাসতে হাসতে কোটরে পানি টলমল করে তার। পাপা, আই মিসড মাম্মাম। মি টু। প্রহর মিটমিটিয়ে হেসে বলল, আমরা কি এখন বাড়ি ফিরতে পারি? হ্যাঁ পারি, কিন্তু আগে আমাদের আরেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্ট, মাই লিটল সুইট হার্ট। অরুণ ছেলেকে পাশে বসিয়ে ল্যাপটপ কুলে তুলে ইমেল চেক করে। প্রহর ল্যাপটপে উকি দেয়। বুলেটের থেকেও বেশি স্পিডে চলা তার মুখ চালু হওয়ার আগেই অরুণ সরকার আত্মসমর্পণ করে বলে, পাপার সুইট বয় ওলাফ, 2 মিনিট চুপ করে বসো, এখানে ফোন আছে আমার। তুমি তোমার ফেভারিট ফ্রুট নিনজা কেন খেলছো না? প্রহরীর মুখটা চুপসে গেল। সে আলস্যভঙ্গিতে উঠে গিয়ে বাবার ফোনটা হাতে নেয়। পাওয়ার বাটনে চাপ দেয়। ফোনের স্ক্রিনে মায়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখেই প্রহরের মুখের রং ফিরে আসে। সে ঠোঁট চোখা করে ফোনের স্ক্রিনে চুমু খায় অনবরত। অরুণ কোনা চোখে তা খেয়াল করে হাসল। বড়জন অরুণিতা পাপাভক্ত হলেও এই ছোটজন আবার মাম্মাম বলতে হুঁশ হারিয়ে ফেলে। সে হাতের কাজের ফাঁকে ফাঁকে ছেলের উপর সুচারু দৃষ্টি রাখে। প্রহর চুপ থাকতে মোটেই পছন্দ করে না। সে বাবার পাশ ঘেঁষে বসে কথা বলার সুযোগ খুঁজতে তাকে বিন্দুমাত্র কসরত করতে হয় না। পাপা, গার্লসরা গয়না কেন পরে? তাদের তো এমনিতেই দেখতে প্রিটি লাগে, গয়না পরার কি দরকার? অরুণ সরকার হাসল শুধু। প্রহর বাহু জাকিয়ে বলল, বলো না পাপা। পরে বলি, একটু বিজি আছি। প্রহরের শুকনো মুখ দেখে অরুণ জানতে চাইল, আব্বু মন খারাপ করলে? প্রহর মাথা দুলালো। মন খারাপ করেনি সে। হামি তুলে বলল, পাপা, মানুষ চোখ বন্ধ করে ঘুমায় কেন? চোখ বন্ধ করে ঘুমায় না, ঘুম পেলে আপনা আপনি চোখ বন্ধ হয়ে যায়, যেমন তোমার চোখ বন্ধ হতে চাচ্ছে, ঘুম পাচ্ছে আমার তোতা পাখির। প্রহর বাবার কোলে থেকে ল্যাপটপ সরিয়ে দেয়। নিজে সে স্থান দখল করে বাবার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। বাবার মুক্ত 2 হাতকে কাজে লাগিয়ে দেয়, এক হাত মাথায় আর এক হাত পিঠে। অরুণ সরকার ছেলেকে শক্ত করে বুকে চেপে ধরে, পিঠে আলতো করে চাপড় মেরে ঘুম পাড়িয়ে দেয়। সুজন তার বসের অনুমতি পেয়ে অত্যন্ত সাবধানের সাথে কেবিনে প্রবেশ করে। প্রহরকে ঘুমিয়ে থাকতে দেখে সে স্বস্তি পায়। রুমাল কপালে ঘষতে 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 বলে, বস, মিটিং আমি সামলে নিয়েছি। আব্বাস খা আর আলী খা অরুণিতাস কিচেনে আপনার জন্য অপেক্ষা করে। আপনি কি এখনই বেরোবেন? হ্যাঁ, ডিলটা একবার হয়ে যাক শুধু। অরুণিতাস কিচেন আগে ঢাকায়, এরপর পুরো শহরে মশহুর হবে সুজন। অরুণ সরকারের কথায় আত্মবিশ্বাস আকাশচুম্বী। সে যে কোনো উপায়ে অরুণিতাস কিচেনকে সফলতার শীর্ষে নিয়ে যাবে, তা বলার অবকাশ নেই। সুজন হেসে বলল, বস, ভোরের জন্য সরকার জুয়েলারি ফ্যাশন, অরুণিতার জন্য অরুণিতাস কিচেন। ছোট বসের জন্য কি পরিকল্পনা আছে আপনার? অরুণ সরকার হাসল। বুকে ঘুমন্ত ছেলের পিঠে চাপড় মেরে বলল, পরিকল্পনা হলো ওকে বড় হতে দেওয়া যাবে না। বুঝলাম না বস। বুঝতে হবে না, তুমি যাও, গয়না ডিজাইনগুলো কারিগরকে ভালো করে বুঝিয়ে দাও, ভুল যেন না হয়। সুজন সম্মতি জ্ঞাপন করে চলে যেতে নেয়। অরুণ সরকার কি মনে পিছু ডাকলো। সুজন দরজা অবধি গিয়ে ফিরে আসে, বিনয়ের সাথে বলে, কিছু বলবেন বস?
অরুণ একটু ভেবে বলল, বাংলো খালি চাই, আমরা দ্রুত সেখানে শিফট হচ্ছি। সুজনকে চিন্তিত দেখালো। অরুণ ভ্রুকুচকে বলল, কোনো সমস্যা? তা তো একটু বস, নতুন যে ফরেনার ফ্যামিলি উঠেছে তারা আরও কিছুদিন থাকবে বলেছে, এর জন্য বড় অ্যামাউন্ট পেমেন্ট করতে রাজি। বস, আপনাকে তো বলতে ভুলেই গেছি। সুজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। অরুণ গম্ভীর মুখে বলল, কি? ম্যামের পাতাবার হাউস নিয়ে প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, অনেকে প্রশংসা করছে বাংলোর। আপনি আমি আপনাকে বলেছিলাম ম্যামের পেইন্ট লাগান, আপনি শোনেননি। পেইন্ট লাগালে পুরো হিস্টোরিক্যাল ভাইব পাওয়া যেত। এখনও করা যাবে, আপনি বলেন তো? সেসবের কোনো প্রয়োজন নেই, ওটা কোনো হিস্টোরিক্যাল প্যালেস না। তোমার ম্যামের বাড়ি খুবই সাধারণ, খালি পড়েছিল তাই রেস্টে দিয়েছিলাম। কিছু প্রফিট আসলে ক্ষতি কি? তোমার ম্যামের ব্যাংক ব্যালেন্স বাড়লো। যাই হোক, শীঘ্রই আমরা সেখানে শিফট হচ্ছি, যত দ্রুত সম্ভব গেস্ট বিদায় করো। ওকে বস। সুজন চলে গেলে অরুণ ঘুমন্ত ছেলেকে বুকে রেখেই হাতের কাজগুলো শেষ করে বেরিয়ে পড়ল মিটিংয়ের জন্য। প্রহরকে বুকে আগলে গাড়িতে বসে বসে অরুণ সরকার ভাবনায় বোধ হয় একটা সময় ছিল সে তার কলিজাকে ঠিক এভাবেই বুকে আগলে দুনিয়ার সকল ব্যস্ততা কাটিয়ে দিত। অরুণিতাও স্বীয় পুতুল ব্যাগ কাঁধে ফেলে বাবার সঙ্গে বেরিয়ে পড়তো অফিসে, ঘন্টার পর ঘন্টা কাটাতো, কখনো কাঁধে, কখনো ঘাড়ে, কখনো বুকে, তো কখনো বাবার কনিষ্ঠ আঙুল ধরে পায়ে পায়ে হাঁটতো। কোনো কান্নাকাটি না, কোনো প্রকার বিরক্ত ছাড়াই সে মাকে ভুলে বাবার সঙ্গে লেগে থাকতো। সারাটা দিন কাটিয়ে মাঝরাতে ঘুমন্ত কন্যাকে নিয়ে বাড়ি ফিরত অরুণ সরকার। মেয়ে তার বাবার অন্তপ্রাণ। অন্যদিকে প্রহর মায়ের সাথে একটু বেশি জুড়ে রয়েছে, এর পেছনেও কারণ দাঁড় করিয়েছে অরুণ সরকার। অরুণিতা, অরুণাব নামগুলোতে অরুণ থাকলেও প্রহরে সে নেই। কেন নেই? সব দোষ পাতাবাহারের। সে অরুণদীপ সরকার রাখতে চাইলেও মহিলা হিন্দুয়ানা বলে দুটো জারিসহ মুখ বন্ধ করে দিয়েছিল। নাম রাখা হয় প্রহর সরকার, তবে তাকে স্নো কিড ওলাফ বলেই বেশি ডাকা হয়। সে তুষারপাতের মতোই হেব্বি কুল। পাপা, মামামের কাছে কখন যাব? আধো আধো চোখ মেলে ঘুম জড়ানো কণ্ঠে জানতে চাইল প্রহর। অরুণ সরকার ছেলের মাথাটা বুকে চেপে ধরে বলল, তোমার মামামের কাছে যাচ্ছি আব্বু, তুমি ঘুম দাও। পাপা, ঘুম কি চকলেট যে তোমাকে দেব? অরুণ হেসে বলল, ঘুমাতে বলেছি মানিক, চোখ বন্ধ করো তো। পাপা, চোখ খুলে রেখে কেন ঘুমানো যায় না? আমি জানি না। অরুণ আত্মসমর্পণ করে দিল। প্রহর প্রশ্ন করল, কেন জানো না? অরুণ সরকার তপ্ত শ্বাস ফেলে ছেলের মুখের দিকে তাকিয়ে রয়। প্রহর বাবার জবাব না পেয়ে আবারও ঘুমের দেশে তলিয়ে যায়। অর্ণিতাস কিচেনে গিয়ে অরুণ সরকার আব্বাস খাঁ আর আলিকার সঙ্গে সাক্ষাৎ করে। প্রহর তখনও বাবার কোলে ঘুম, মুখ দিয়ে লালা গড়িয়ে অরুণের সফেদ শার্ট ভিজিয়ে দিচ্ছে। অর্ণিতাস কিচেন থেকে বেরিয়ে অরুণ ফার্মেসিতে চলে যায়।